জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শাহিন-3 জোরে কতটা এগিয়ে পাকিস্তান। পরেই জানাবো পাকিস্তান ও ভারত যুদ্ধে নতুন অস্ত্র ও কৌশল। এদিকে যুদ্ধবিরতির অনুরোধ করেননি পাকিস্তান, ভারতই যুক্তরাষ্ট্রের পায়ে ধরেছে বলে মন্তব্য। এরপরেই জানাবো যুদ্ধে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ বেশি। এবং সর্বশেষ জানাবো রাফাল ভূপাতিত করা নিয়ে যা বলল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহিন-3 জোরে কতটা এগিয়ে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলার 4 দিনের মাথায় যুদ্ধবিরতিতে গেল ভারত ও পাকিস্তান। যদিও কয়েক ঘন্টা না যেতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত, তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে পাক বাহিনী, যে কারণে ফের শঙ্কা জেগেছে যুদ্ধের। পৃথিবীর শান্তিপ্রিয় মানুষদের জন্য সুসংবাদ আসছে তো নাকি যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে তা নিভে যাবে? পারমাণবিক শক্তিধর দুই দেশের যুদ্ধ ডেকে আনবে আঞ্চলিক ও বৈশ্বিক কুপ্রভাব। কতটা ভয়ঙ্কর হতে পারে সেই যুদ্ধ? পাকিস্তানের তৈরি সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নাম শাহিন-3। কঠিন জ্বালানি দিয়ে চলা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পাল্লা 2750 কিলোমিটার। এতে উৎক্ষেপণের পর উচ্চতা সংশোধনের ব্যবস্থাও আছে। পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিয়ে ক্ষেপণাস্ত্রটি উড়তে পারে। কঠিন জ্বালানি দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতার জন্য উপযুক্ত। অন্যদিকে পিএসএসসি বৈশিষ্ট্য একে অধিকতর নির্ভুলতা নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানোর জন্য গতিপথ পরিবর্তনে সক্ষম করে তোলে। সব মিলিয়ে এটি পাকিস্তানের কৌশলগত অস্ত্রাগারে থাকা সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। মূলত ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পাকিস্তান অস্ত্রটি ডিজাইন করে। 2016 সালে একটি সামরিক কুচকাওয়াজে পাকিস্তান প্রথম শাহিন-3 ক্ষেপণাস্ত্র সামনে আনে। অস্ত্রটির কমপক্ষে 2টি সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। ভারতের অগ্নি-3 ক্ষেপণাস্ত্রকে চ্যালেঞ্জ করতে পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র তৈরি করে। স্থলপথে যে কোনো স্থানে এটি বয়ে নেওয়ার জন্য আছে চীনের তৈরি ট্রান্সপোর্ট ইরেক্টর লঞ্চার। ভারতের মূল ভূখণ্ড ছাড়াও বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভারতীয় স্থাপনাতেও শাহিন-3 আঘাত হানতে পারে। মূলত এই পরিকল্পনা থেকেই পাকিস্তান ক্ষেপণাস্ত্রটি ডিজাইন করেছে, কারণ দেশটির ধারণা ওই অঞ্চলে ভারত তার কৌশলগত ঘাঁটি তৈরি করেছে এবং সেখানে অস্ত্র মজুত করেছে। আরব সাগর, পারস্য উপসাগর ও লোহিত সাগরে থাকা লক্ষ্যবস্তুকেও এই অস্ত্র দিয়ে ঘায়েল করা সম্ভব। পাকিস্তানের পশ্চিমেই ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের প্রায় পুরোটাই এটির পাল্লার মধ্যে আছে। পাক ও ভারত যুদ্ধে নতুন অস্ত্র ও কৌশল। উপমহাদেশের মানুষ নতুন এক যুদ্ধের রূপ দেখল। এবারের পাক ভারত সংঘাতে প্রথাগত যুদ্ধের বদলে ব্যবহার হয়েছে নতুন অস্ত্র ও কৌশল। মাত্র 3 দিনের সীমিত আকারের যুদ্ধে ধুলায় মিশে গেছে ভারতের অহংকার। ভারতের 3 অত্যাধুনিক সমরাস্ত্র, রাফায়েল ফাইটার জেট, ইসরায়েলের হার্প কামিকাজে ড্রোন এবং S-400 মিসাইল ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দ্য ইকোনমিস্ট এক বিশ্লেষণে বলেছে, লড়াই ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলি ড্রোন থেকে শুরু করে চীনা যুদ্ধ বিমান পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হয়েছে। সীমিত আকারের এই যুদ্ধ এসব অস্ত্রের পরীক্ষাগারে পরিণত হয়। যুদ্ধে নতুন চমক সৃষ্টি করে চীনা জে-10C যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানে PL-15 দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ভারতের 2টি রাফালে যুদ্ধ বিমান ভূপাতিত করে। 6 ও 7 মে ভারত পাকিস্তানের 100টির বেশি যুদ্ধ বিমান এই আকাশ যুদ্ধে অংশ নেয়, যা সাম্প্রতিক বিমান যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ডগফাইট। CNN এক রিপোর্টে বলেছে 160 মাইল পর্যন্ত দূরত্বে ক্ষেপণাস্ত্র বিনিময় হয়, কিন্তু কোনো দেশ আকাশসীমা লঙ্ঘন করেনি। পাকিস্তান বিমান বাহিনী ডগফাইটের সময় বিধ্বস্ত ভারতীয় রাফালে জেটগুলোর অডিও রেকর্ডও প্রকাশ করেছে। নিউজ উইক জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বিমান যুদ্ধগুলোর মধ্যে এটি ছিল একটি যুদ্ধ। ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লোক স্কাই নিউজকে বলেন, পাকিস্তান তার সামরিক হার্ডওয়্যার ও প্রযুক্তিগত সক্ষমতা শক্তি দিয়ে ভারতকে অপ্রস্তুত করে ফেলে। পাকিস্তান বিভিন্ন ধরনের অত্যাধুনিক চীনা প্রযুক্তি ব্যবহার করেছে, যা ভারতের কল্পনার মধ্যে ছিল না। এই প্রযুক্তিগত দক্ষতা ভারতকে অবাক করেছে। এর মধ্যে ভারতের আরেকটি বিপর্যয় ছিল S-400 মিসাইল ব্যবস্থা ধ্বংস। পাকিস্তানের জিও নিউজ তাদের এক বিশ্লেষণে বলেছে, পাকিস্তান বিমান বাহিনীর জন্য একটি বড় সাফল্য যে F-17
থার্ডারের সোরা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উদমপুরের বিমান ঘাঁটিতে ভারতের S-400 সিস্টেম ধ্বংস করে দিয়েছে। এই হামলায় ভারতের বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য প্রায় $1.5 বিলিয়ন। ভারত এখনও রাফালে বিমান হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। যুদ্ধবিরতির অনুরোধ করেনি পাকিস্তান। প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান অবশেষে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়। যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পাকিস্তান দাবি করে বলেছে যে তারা যুদ্ধবিরতির অনুরোধ করেনি, বরং ভারতীয়দের অনুরোধে সাড়া দিয়েছে। পাকিস্তান সশস্ত্র বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে বলেন, পাকিস্তান কখনো কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেননি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আহমেদ শরীফ চৌধুরী বলেছে, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধ ও হস্তক্ষেপের ভিত্তিতে আমরা ভারতীয়দের ইতোমধ্যেই করা অনুরোধ সাড়া দিয়েছি। পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর দীর্ঘ সংবাদ সম্মেলন অনুষ্ঠানের পর মহাপরিচালক জোর দিয়ে বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে মৌলিক বিরোধ হচ্ছে কাশ্মীর। আমরা যে সমস্যাটি দেখছি তা হলো ভারত এই বাহ্যিক সমস্যাটিকে অভ্যন্তরীণ করে ফেলেছে। এটি পাকিস্তান, ভারত ও কাশ্মীরের জনগণের সঙ্গে একটি বাহ্যিক সমস্যা বলেও তিনি মন্তব্য করেন। পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে না জানিয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, আমি 200% নিশ্চিতভাবে বলতে পারি যে সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখা যুদ্ধবিরতি মেনে চলছে। যুদ্ধে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ বেশি। মাত্র 87 ঘন্টা স্থায়ী যুদ্ধের পর 2 পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ বেশি বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। এই যুদ্ধের মূল্য মেটাতে হয়েছে প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতিতে। ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয়। 87 ঘন্টা 25 মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের নিফটি 50 ও BSE সেন্সেক্স সূচকগুলো মিলিয়ে $82 বিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজ হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন $8 মিলিয়ন বাণিজ্য বিমান ক্ষতি হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ায় $50 মিলিয়ন ক্ষতি হয় টিভি শত টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে। সামরিক অভিযানের খরচ পড়ে $100 মিলিয়ন। রাফায়েল যুদ্ধ বিমানের ক্ষতির মূল্য $400 মিলিয়ন। পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্ন হওয়ায় ক্ষতি দাঁড়ায় $2 বিলিয়ন। বিনিয়োগকারীদের আস্থা হারানো ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমার ফলে প্রভাব পড়ে অতিরিক্তভাবে। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক $83 বিলিয়ন। অন্যদিকে একই সময়ে পাকিস্তানের KSA 100 সূচক 4.1% কমে যাওয়ায় প্রায় $2.5 বিলিয়ন হারায়। পাকিস্তান সুপার লিগ স্থগিত হওয়ায় $10 মিলিয়ন ক্ষতি হয়। সম্প্রচার ও সম্পর্কিত খাত থেকে আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে $20 মিলিয়ন লোকসান হয়। রাফাল ভূপাতিত করা নিয়ে যা বলল ভারত। ভারতের সামরিক বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল, রাফাল সহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে সে ব্যাপারে ভারতের বক্তব্য কি। জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল AK ভারতী বলেন, আমি খুশি যে আপনি এই প্রশ্নটি করেছেন। দেখুন, আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে আছি আর ক্ষয়ক্ষতি যেন কম্বাটেরই অংশ। আসলে যে প্রশ্নটা আমাদেরকে করা উচিত তা হলো, আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি? সন্ত্রাসবাদের ঘাঁটিগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল সেটা কি আমরা পূরণ করতে পেরেছি? সেই প্রশ্নটার উত্তর হলো বিরাট হ্যাঁ, আর তার পরিণামও সারা দুনিয়ার চোখের সামনে রয়েছে। তিনি আরো যোগ করেন, এখন যদি অপারেশনের ডিটেলের কথা বলেন, কি ঘটে থাকতে পারে, সংখ্যা কতগুলো, কোন প্ল্যাটফর্ম, আমরা কিছু খুঁয়েছি কিনা, এই মুহূর্তে আমি সেগুলো নিয়ে কিছু মন্তব্য করতে চাই না। তার কারণ হলো আমরা এখনো যুদ্ধ পরিস্থিতিতেই আছি। আমি যদি এগুলো নিয়ে কোনো মন্তব্য করি তাতে আমাদের প্রতিপক্ষের সুবিধা হবে, ফলে তাদের আমরা এই পর্যায়ে কোনো অ্যাডভান্সেস দিতে চাই না। আমি শুধু এতটুকু বলবো যে আমরা যে লক্ষ্য বেছে নিয়েছিলাম তা অর্জন করেছি এবং আমাদের সব পাইলটই নিরাপদে ফিরে এসেছেন।